একজন অ্যাসেসাইন যে এই ক্রাইম জগৎ থেকে সম্পূর্ণ অবসর নিয়ে ফেলেছে। একটা শান্তির জীবন কাটাতে চেয়েছিল সে, তবে নিয়তি তাকে ছেড়ে দেয়নি। প্রথমে তার স্ত্রীকে হারায় এবং তার স্ত্রীর শেষ স্মৃতিটুকুনি, প্রিয় কুকুরটা, সেটাকেও কিছু গুন্ডা হত্যা করে ফেলে। যে মানুষটার বেঁচে থাকার জন্য যেটুকুনি স্মৃতি প্রয়োজন ছিল সেটুকুনি সে গুন্ডাগুলো ধ্বংস করে ফেলে, যার কারণে সেই মানুষটা পুনরায় ফিরে আসে সেই ক্রাইম জগতে। আর সেই মানুষটাকে আমরা জন উইক নামে চিনি। তার ভেতরে সেই বদলার আগুনটা জাস্ট একটা ছোট গ্যাংস্টারকেও হত্যা করে তার সয়নি। সেই জল গড়িয়ে গড়িয়ে হাই টেবিলের দরজায় গিয়ে পৌঁছায়। হাই টেবিল অর্থাৎ এই গোটা বিশ্বে যারা ক্রাইম জগৎকে হ্যান্ডেল করে, সবার উপরে যারা। জন বর্তমানে একটা এক্স কমিউনিকাডো, অর্থাৎ সে হাই টেবিলের আর কোনো সদস্য না, সে একজন মোস্ট ওয়ান্টেড। তার মাথার দাম রাখা হয়েছে কয়েক মিলিয়ন এবং তাকে দেখলেই হত্যা করা হবে। এর আগে জন উইকের মোট 3টি পার্ট রিলিজ করা হয়েছিল, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। এই জন উইকের সম্পূর্ণ ক্রাইম ইউনিভার্স, এই সিন্ডিকেটটা কিভাবে রান করে, এই জন উইকের ক্রাইম জগৎ আমাদের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা কিভাবে, সব কিছু আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম। আমি হাইলি রিকমেন্ড করব সেই ভিডিওটা সবার প্রথমে দেখার, যদি না দেখে থাকেন। আদারওয়াইজ আপনার যদি আগের পার্টগুলো দেখা থাকে তবে ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে চ্যাপ্টার 4 মানে আমি জন উইকের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা স্পয়লারে ভর্তি থাকবে। আর আপনি যদি অ্যাকশন সিনেমা পছন্দ করে থাকেন বা যদি এই চতুর্থ পার্টটা না দেখে থাকেন, দেন আমি হাইলি রিকমেন্ড করব অবশ্যই দেখুন, বিকজ আপনি সাক্ষী হতে চলেছেন কিছু দুর্দান্ত অ্যাকশন সিন, যেগুলো জাস্ট একটা কল্পনায় দেখে এসেছি। ওয়েল, আমি আর সময় নষ্ট করছি না। হেই গাইস, আমি রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওটিতে আমি জন উইক 4 চ্যাপ্টারটি সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো কথা হচ্ছে জন উইককে নিয়ে। সে এখন কি চায়? সে এখন একটা জিনিসই চায়, সেটা হচ্ছে স্বাধীনতা। সে চায় মুক্তি, সে চায় শান্তি, এবং এতে তার রাস্তায় যে আসবে তাকেই সে হত্যা করে ফেলবে। এবং তার রাস্তায় এসে গেছে এই ক্রাইম জগৎকে যারা হ্যান্ডেল করে, অর্থাৎ সেই হাই টেবিল। জনকে আশ্রয় দিয়েছে বৌরি কিং। এই মানুষটা সেই হাই টেবিলের আন্ডারে কাজ করে না, এই মানুষটা গোপনে একটা আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট চালায়। এবং একই সাথে জনের সে একজন ভালো বন্ধু, একই সাথে তাদের দুজনের কমন শত্রু হচ্ছে সেই হাই টেবিল। সেই কারণে বৌরি কিং জনকে সাহায্য করছে। সে জনের জন্য নতুন একটা প্র্যাকটিক্যাল স্যুট এনে দেয়, যেটা সম্পূর্ণ বুলেট প্রুফ, কারণ জন এখন শিকারে বেরোবে। অপরদিকে জন প্রথমেই চলে যায় মোরক্কোতে, সেই মরুভূমিতে যেখানে এল্ডার থাকে। ওয়েল, আগের সিনেমাগুলো দেখে থাকলে বা আমার ভিডিওগুলো দেখে থাকলে যে এই এল্ডার হচ্ছে হাই টেবিলের এক টাইপের লিডার। তবে জন উইক এখন আর কাউকে ছাড়বে না, সে প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে হত্যা করে। আমরা একজন নতুন এল্ডারকে দেখতে পাই, মানে আগের যে এল্ডার ছিল তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই নতুন এল্ডার সে জনকে উপদেশ দেয় যে তুমি যেই মানুষগুলোকে হত্যা করছো এতে কি তুমি শান্তি ফিরে পাবে? জন এই হত্যাগুলি করার পর সবাই কি তাকে ছেড়ে দেবে? অবশ্যই না, এই ঝামেলা কোনোদিন শেষই হবে না। একজন মরবে, তার জায়গায় আরো 10 জন চলে আসবে। জন কত মানুষকে মারবে? তবে জন আর কোনো কথার পরোয়া করে না, সে সরাসরি সে এল্ডারকে হত্যা করে ফেলে। মাথায় রাখবেন, জন কিন্তু সেই হাই টেবিলের এল্ডার মানে সেই লিডারকে হত্যা করে ফেলেছে। আর স্বাভাবিকভাবেই সেই হাই টেবিল এখন সম্পূর্ণ পাগলা। এবং তারা শুধু জনকে না, জনের সাথে যারা যারা রয়েছে এবং জনকে যারা যারা সাহায্য করেছে তাদের প্রত্যেকের উপরেই বদলা নিবে হাই টেবিল। আর প্রথমেই নাম আসে উইনস্টনের। উইনস্টন হচ্ছে সেই নিউ ইয়র্ক কন্টিনেন্টালের ম্যানেজার। কন্টিনেন্টাল হোটেল কি বা সেটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বুঝিয়েছিলাম। সে হাই টেবিল একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছে, যাকে দ্য হারপিঞ্জার বলা হয়। হারপিঞ্জারের মেন কাজ হচ্ছে হাই টেবিলের নিয়মকানুনগুলোকে ফলো করা বা মানুষদের বুঝিয়ে দেওয়া। সো সেই নিয়মকানুন অনুযায়ী সেই নিউ ইয়র্ক কন্টিনেন্টাল হোটেলটিকে সম্পূর্ণ বেআইনি ঘোষিত করা হয়েছে, কারণ সেখানকার ম্যানেজার উইনস্টন জন উইককে সাহায্য করেছিল। তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে সম্পূর্ণ হোটেলটাকে খালি করে দেওয়ার, কারণ সেই সম্পূর্ণ হোটেলটাকে ধ্বংস করে ফেলা হবে। ম্যানেজার উইনস্টন সেও তার পদটাকে হারায়, তাকেও এক্স কমিউনিকাডো ঘোষিত করা হয়। অর্থাৎ সে কন্টিনেন্টাল বা হাই টেবিলের যত রকম সুযোগ সুবিধা ছিল সেগুলো সে আর ব্যবহার করতে পারবে না। এছাড়া সেই হাই টেবিল, যেটা মোট 12 জন সদস্যকে নিয়ে তৈরি হয়, প্রত্যেকে ভোট দিয়ে মার্কুইসকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তার পুরো নামটা হচ্ছে মার্কুইস জিনসেডে গ্রামো। সো তাকে আমি মার্কুইসই বলছি। মার্কুইস কয়েক শতাব্দী ধরে সে হাই টেবিলের হয়ে কাজ করছে। সো এইরকম একজন মার্কুইসকে সে হাই টেবিল সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে এবং সে জন উইককে যেভাবেই হোক খুঁজবে এবং তাকে হত্যাও করবে। শুধু জন উইক না, জন উইক যেটাকে স্পর্শ করবে তারা সেটাকেই ধ্বংস করে ফেলবে। সো আমরা তো জানি উইনস্টন জনের একজন ভালো বন্ধু এবং সে জনকে বহুবার সাহায্য করেছে এবং তারই দাম তাকে চুকাতে হয়। সে কন্টিনেন্টাল হোটেলের যে রিসেপশনিস্ট ছিল, অর্থাৎ চ্যারন, সে জাস্ট কোনো রিসেপশনিস্ট ছিল না, সে উইনস্টনের একজন ভালো বন্ধু ছিল। তাকে সরাসরি মার্কুইস হত্যা করে ফেলে। উইনস্টন এখন সম্পূর্ণ একা। সেই কন্টিনেন্টাল হোটেল সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে সেই হাই টেবিল।
অন্যদিকে প্যারিসে আমরা একজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে কেইন। সে এক টাইপের অন্ধ, যদিও তাকে আমি সম্পূর্ণ অন্ধ বলবো না, পার্শিয়ালি ব্লাইন্ড বলবো, কারণ তার কীর্তিকলাপ দেখে এরকমই কিছু মনে হয়। যাই হোক, সে মানুষটা বসে বসে তার মেয়েকে দেখছে, যার নাম হচ্ছে মিয়া। সে মেয়েটা হচ্ছে একটা স্ট্রিট পারফর্মার। ঠিক সেই মুহূর্তেই তার ডাক আসে, তাকে ডেকে পাঠিয়েছে সেই মার্কুইস। এবং কেনকে আর একটা নতুন অফার দেওয়া হয়। কেন কিন্তু জন উইকের মতো একজন অ্যাসাসাইন, অর্থাৎ যারা টাকার বিনিময়ে মানুষদের হত্যা করে, অনেক বড় বড় মিশনগুলো করে তারা। তবে কেন সে তো অবসর নিয়ে নিয়েছে বহু আগেই, সে এইসব কাজ আর করে না। তবে সেই মার্কুইস তাকে থ্রেট করে, তুমি যদি মিশনটা না করো তাহলে তার দাম চোকাতে হবে তোমার মেয়েকে। অবশ্যই কেন তার মেয়েকে খুবই ভালোবাসে, সে তার মেয়েকে হারাতে চায় না। সে সেই মিশনটা নিয়ে নেয় এবং সে বুঝতে পারে তার মিশনটা হচ্ছে জন উইক, তাকে তার পুরনো বন্ধু মানে জন উইককে হত্যা করতে হবে। সে নাও করতে পারবে না, বিকজ তার কাছে আর কোনো রাস্তা নেই, তার কাছে পরিবারটা সবার আগে। এবং এই জন উইক সিরিজে পরিবারটাকে দারুণভাবে ফোকাস করা হয়েছে, যেটার ব্যাপারে আমি ফার্দার আলোচনা করব। অন্যদিকে জাপানে ওসাকা কন্টিনেন্টাল, যেমনটা আপনারা জানেন এই কন্টিনেন্টাল হোটেল বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এবং সেই কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার হচ্ছে কোজি শিমাজু। সেই হোটেলের রিসেপশনিস্ট একটা মেয়ে যার নাম হচ্ছে আকিরা, যে সেই হোটেলের ম্যানেজার কোজির নিজেরই মেয়ে। এবং সেই হোটেলে একজন মানুষ এসে পৌঁছায়, একজন অচেনা মানুষ, তার নাম সেখানে বলা হয়নি, যদিও পরে সেই মানুষটাকে মিস্টার নোবডি করে ডাকা হয়। এই নামটাই তার পক্ষে মানা আসলে গোটা সিনেমার মধ্যে তার কোনো বড় ভূমিকাই নেই। সো মিস্টার নোবডি সেই হোটেলে এসেছে, যেমনটা আমরা জানি তাদের লেনদেন এই গোল্ড কয়েনের মাধ্যমে হয়। অন্যদিকে হোটেলের ম্যানেজার অর্থাৎ কোজিকে আমরা দেখতে পাই, তার সিকিউরিটিদের আমরা দেখতে পাই একদম ট্র্যাডিশনাল জাপানিজ সিকিউরিটি। এবং কোজি হচ্ছে জন উইকের একজন বন্ধু। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে সেই কোজি জনকে তার হোটেলে আশ্রয় দিয়েছে। জন বর্তমানে মোস্ট ওয়ান্টেড। সেই মার্কুইস তার গুন্ডাদের পাঠিয়েছে জন উইককে খোঁজার জন্য এবং তারা চলে এসেছে ওসাকা কন্টিনেন্টালে জনকে খোঁজার জন্য। যেমনটা জানেন, হাই টেবিল মার্কুইসকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে, সেই কারণে তার ইচ্ছে মতো সে নিয়ম ভঙ্গ করতে পারবে। কন্টিনেন্টালের নিয়ম হচ্ছে তার মধ্যে কোনো গোলাগুলি বা কোনো বিজনেস হবে না, আপনি যত বড়ই গুন্ডা হন না কেন। কিন্তু সে মার্কুইস সম্পূর্ণ নিয়ম ভঙ্গ করতে পারবে, তার কাছে ফুল পাওয়ার রয়েছে এবং তার কাছে খবর রয়েছে যে জন উইক সেখানে আশ্রয় নিয়েছে। আকিরা চলে আসে তার পিতাকে সাবধান করার জন্য, কিন্তু সে সেখানে এসে জন উইককে দেখতে পায়। কিন্তু জনকে দেখে সে একেবারেই খুশি না, কারণ সে জানে জনের জন্য সেই স্থানটা সম্পূর্ণ রক্তনীতিতে পরিণত হবে। জন যেটাই স্পর্শ করে সেটাই ধ্বংস হয়ে যায়। তবে তার পিতা অর্থাৎ কোজি, সে এই কারণে জনকে আশ্রয় দিয়েছে যে জন শুধু তার বন্ধু না, বরং একটা সময় সে জনকে প্রচুর সাহায্য করেছিল, সেই দামটাই সে এখন চুকাচ্ছে। কোজি তারপর চলে যায় মার্কুইসের সেই পাঠানো গুন্ডাগুলোর সাথে কথা বলতে। সেই গুন্ডাটার নাম হচ্ছে জেডি। তারা সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে জন এখানে রয়েছে, তারা সেই সম্পূর্ণ হোটেলটাকে খুঁজবে। তাদের সাথে সেই কেন নামক মানুষটাও রয়েছে। কোজি কিন্তু কেনকে অনেক আগে থেকেই চেনে। অ্যাকচুয়ালি জন, কেন, কোজি তারা কিন্তু পুরনো বন্ধু। তারা একে অপরের পরিবারের ব্যাপারে সবকিছুই জানে। লাইক কেনের যে একটা মেয়ে রয়েছে বা কোজিরও যে একটা মেয়ে রয়েছে, সেই ব্যাপারে তারা একে অপরে জানে। কেন এখানে এসেছে একটা কাজের জন্য এবং তার হাতটাও তো বাঁধা, সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। কিন্তু অন্যদিকে কোজি, সে জনকে সেই গুন্ডাগুলোর হাতে তুলে দিতে পারবে না, সে জনকে সাহায্য করবে। আর যেটার ভয় ছিল সেটাই হয়। সেই ওসাকা কন্টিনেন্টাল মার্কুইজদের বিপক্ষে রিটালিয়েট করে বসে। তারা মার্কুইজদের পাঠানো সেই গুন্ডাদের উপর হামলা করে দেয়। তবে হাই টেবিলে তো বসে থাকেনি, তারাও স্পেশাল ফোর্স নিয়ে চলে এসেছে, যাদের ড্রেসটা সেই সামুরাই টাইপ, দেখতেও দুর্দান্ত লাগছিল। তারা সেই কন্টিনেন্টাল হোটেলে ঢুকে পড়ে। সময় মতো নাকিরা জনককে খবর দিয়ে দেয় তাকে মারার জন্য লোকেরা এখানে চলে এসেছে। আর শুরু হয়ে যায় সেখানে লড়াই। আর অবশ্যই সেখানে ফাইটটা চরম লেভেলের ছিল। মার্কুইসের সেই গুন্ডারা যারা প্রত্যেকে আপগ্রেডেড স্যুট পরে রয়েছে, মানে জন সেখানে একানা যে উন্নত মানের একটা স্যুট পরে রয়েছে। লড়াই সেখানে চরম লেভেলে গিয়ে পৌঁছায়। জনের কিছু দারুণ স্কিলও আমরা সেখানে দেখতে পাই। একই সাথে কোজির মেয়ে আকিরা, সেও দুর্দান্ত ফাইট করতে জানে। তবে আরেকজন অ্যাসাসাইন সেখানে উপস্থিত ছিল, যার নাম হচ্ছে কেন। যেমনটা বলেছিলাম, তাকে দেখে তো অন্ধ মনে হচ্ছে, কিন্তু তার কাজকর্ম দেখে একেবারেই তাকে অন্ধ মনে হয় না। সে যথেষ্ট স্কিলফুল। কোজি জনকে একটা পালানোর সুযোগ করে দেয়। জন তার রাস্তায় যাদেরই পায় তাদেরই হত্যা করতে করতে এগিয়ে যায়। তবে অবশেষে সেই মুখোমুখি হয় তার কেন নামক সেই পুরনো বন্ধুটার সামনে। অ্যান্ড ইয়েস, সেখানে তাদের লড়াই বাঁধে। কেন দুর্দান্ত ফাইট করছিল জনের সাথে সেখানে। জন সেখানে কেনকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায়। হয়তো সে কেনের সাথে লড়তে চায় না বা তাকে হত্যা করতে চায় না। অন্যদিকে সেই নোবডি, যে টাকা ছাড়া কিছুই বোঝে না, অপেক্ষা করছে যে জনের মাথার দাম কখন বেশি রাখা হবে। সে প্রথম থেকেই জনকে ফলো করে যাচ্ছে। তবে জনকে তো কেউ হত্যা করতে পারছে না। অবশ্যই তার মাথার দাম রাখা হয় 20 মিলিয়ন।
সে অবশেষে জনের মুখোমুখি হয় এবং সে চাইলে জনকে হত্যা করতেও পারত, তবে সে জনকে হত্যা করে না। সে জানায় যে জনের মাথার দাম রাখা হয়েছে মাত্র 20 মিলিয়ন, যেটা অনেক কম। তারা যখন বেশি দাম রাখবে তখন সে ভেবে দেখবে। সেই কারণে সে জনকে সেখান থেকে পালাতে দেয়। অন্যদিকে সেখানে বাকি থাকে কোজি এবং কেইন। কোজির পেটে একটা গুলি লেগেছে, সে আহত। আর সত্ত্বেও সে কেনকে বলবে না যে জন কোথায় পালিয়েছে। কেন তাকে জিজ্ঞেস করে যে তুমি জনকে কেন এত সাহায্য করছো, তুমি তো জনকে সেই রক্ত প্রতিজ্ঞাও দাওনি, যেমনটা আমরা আগেও দেখেছিলাম। এখানে কিছু নিয়মকানুন রয়েছে, যে একটা রয়েছে ব্লাডো, বা যেটাকে মার্কার বলা হয়। তুমি একটা মানুষকে প্রতিজ্ঞা দিলে তাকে সাহায্য করতেই হবে। তবে কোজি জানে যে না, জন উইক আর তার মধ্যে সম্পর্কটা শুধু বন্ধুত্বের, সেখানে কোনো মার্কারের প্রয়োজন হয় না। এবং অবশেষে কোজি কেনের সাথে লড়াই করা শুরু করেন। কোজি ছিল আহত, সেই কারণে কেনের সাথে লড়াই করাটা তার খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে কোজি পুনরায় তার উপরে হামলা করতে যায়, আর সেই কারণে কেন বাধ্য হয়ে তাকে হত্যা করে ফেলে। আমরা বুঝতে পারি যে কেন এই কোনো কিছুতেই অংশ নিতে চায় না, সে লড়তে চায় না অ্যাকচুয়ালি, সে জাস্ট তার মেয়েকে ভালোবাসে বলে সে এই কাজটা করছে। আর সেই কারণেই তো আকিরা যখন কেনের উপরে হামলা করে তখন কেন আকিরাকে রিকোয়েস্ট করে যে না, সে আর চায় না কাউকে হত্যা করতে, সে আকিরাকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা উইনস্টনকে দেখতে পাচ্ছি রিগ্রেট করছে যে যে চেরন মারা গিয়েছে। উইনস্টনের ভুলের কারণে চেরন মারা গিয়েছে। তখন বাউরিকিন জিজ্ঞেস করে মার্কুইস তোমাকে না হত্যা করে চেরনকে কেন হত্যা করলো। সেখানে উইনস্টন একটা দারুণ জবাব দেয় যে যুদ্ধে বা লড়াই যে মানুষটা মারা যায় তাকে শহীদ বলা হয়, এবং যার জীবনটা বেঁচে যায় তাকে সবাই কাওয়ার্ড বা ভীতু বলে ডাকে। অন্যদিকে সে হারফিঞ্জার, যার একমাত্র কাজ হচ্ছে যে সেই হাই টেবিলের নিয়মকানুনগুলোকে ফলো করা। সে মার্কুইসকে বলে যে এই ওসাকা কন্টিনেন্টাল এই যে লড়াইটা হলো, এই যে এত রক্তারক্তি হলো, এটার কি কোনো দরকার ছিল? সত্যিই তো তাই, বহু নিরীহ জীবনগুলো সেখানে। তবে মার্কুইস সেখানে জানায় যে শুধু সে জনকে হত্যা করতে চায় না, বরং জন উইকের যে আইডিয়াটা রয়েছে বা সেটাকে যারা ফলো করে তাদের প্রত্যেককে সেও শিক্ষা দিতে চায়। তারপরে সে মিস্টার নোবডি, সে মার্কুইসের সাথে সাক্ষাৎ করতে আসে। সে মার্কুইসকে জানায় যে তোমরা এত চেষ্টা করার পরেও তো জন উইককে তোমরা ধরতে পারছো না। অন্যদিকে আমি জনকে ইজিলি খুঁজে বার করবো, জন কোথায় আছে আমি তোমাদের বলে দিব, তার পরিবর্তে আমার চাই টাকা। কত টাকা? 23 মিলিয়ন। যাই হোক, আর ছোট মুখে বড় কথা শুনে মার্কুইস সরাসরি তার হাতের মধ্যে একটা ছুরি গুঁজে দেয়। উইল এই চরিত্রটাকে পোর্ট্রেল করেছেন অভিনেতা বিল কারস্কার, দুর্দান্ত ভার্সোটাইল অভিনেতা একজন তিনি। বাই দ্য ওয়ে, সেই ভূতের ক্লাউন পেন হিউয়াইসকে ইনি পোর্ট্রেল করেছিলেন। সো যাই হোক, এবার মিস্টার নোবডিতে আসি। তার হাতে তো ছুরি গুঁজে দিয়েছে, একটা ছোট দাম তো তাকে চোকাতে হয়, কিন্তু অবশেষে মার্কুইস তার শর্তে রাজি হয়ে যায়। তারপরে জন উইনস্টনের সাথে সাক্ষাৎ করে। জন দেখতে পারে যে তার কারণে কত মানুষ মারা যাচ্ছে। চেরন নামক সেই মানুষটা যার কোনো দোষই ছিল না, সেও তো মারা গেল। জন উইনস্টনের থেকে জানতে পারে যে সেই হাই টেবিল মার্কুইসকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। সেই কারণে জন চলে যায় মার্কুইসকে হত্যা করার জন্য, তবে উইনস্টন তাকে আটকে দেয়। উইনস্টন জানায় যে জনের মাথায় কবে বুদ্ধি আসবে, অর্থাৎ ধরুন এখন সে মার্কুইসকে হত্যা করে দিল, তারপর কি এই ঝামেলা মিটে যাবে, নাকি আরেকজন আসবে? মানুষের সংখ্যা কমবে না, কিন্তু জন হাঁপিয়ে যাবে। তবে এই ঝামেলাটাকে সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব সেই পৌরাণিক কায়দায়। জন যদি সত্যিই স্বাধীনতা চায় তাহলে সে সরাসরি মার্কুইসকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করবে, অর্থাৎ দুজন মানুষ সরাসরি মুখোমুখি হয়ে লড়াই করবে, আর যে জিতবে তারই ইচ্ছা পূরণ হবে। তাই জন যদি মার্কুইসকে সেই ডুয়েলে হারিয়ে দেয় তাহলে অবশ্যই জন তার নিজের স্বাধীনতাটা ফিরে পাবে, এছাড়া তো জনের হাতে আর কোনো রাস্তা নেই, এটাই তাকে করতে হবে। তবে সেই ডুয়েলে অংশ নিতে হলে তাকে অবশ্যই একটা পরিবারের সদস্য হতে হবে, অর্থাৎ একটা ক্রাইম পরিবারের সদস্য। জনের যে একটা পরিবার ছিল অর্থাৎ রাস্তারোমা, সেটা আমরা আগের বারেই দেখেছিলাম। সেই পরিবারের সাথে তো জন তার নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করে নিয়েছিল, কিন্তু এখন তাকে আবার সেখানে যেতে হবে, নতুন করে তাদের সাথে সম্পর্ক গড়তে হবে। এই একটাই রাস্তা আছে জনের হাতে। সেই কারণে জন চলে যায় বার্লিনে, সেই রাস্কারোমার হেডকোয়ার্টারে। তবে সেখানে জনকে বাজেভাবে ওয়েলকাম জানানো হয়। আসলে জনের উপরে তাদের একটা রাগ রয়েছে, যেমনটা দেখেছিলেন যে আগের পার্টে জনকে সাহায্য করেছিল তাকে পালাতে, সেই দামটা তাদের চোকাতে হয়। তাদের রাস্কারোমার যে লিডারটা ছিল তাকে হত্যা করে ফেলেছে হাই টেবিল, তবে আরেকটা গুন্ডাকে দিয়ে। সেই গুন্ডাটার নাম হচ্ছে কিলার হারকেন, যাকে আমরা একটু বাদেই দেখতে পারবো। তবে এই সব কিছু তো হয়েছে সেই জনের জন্য, তাই জনের উপরে তাদের একটু রাগ রয়েছে। সেখানে জনের বোন ক্যাটিয়া উপস্থিত ছিল। জনের বোন বলতে নিজের বোন না, যেমনটা জানেন যে সেখানে জনকে দত্তক নেওয়া হয়েছিল, তেমনি সেখানে বহু মানুষকে দত্তক নেওয়া হয়েছে। অন্যদিকে সে মিস্টার নোবডি, যাকে আমরা এক টাইপের ট্যাকার বলতে পারি। ট্যাকার বলার কারণ সে প্রথম থেকে জনের উপর লক্ষ্য করে যাচ্ছে, মানে তাকে ট্র্যাক করে যাচ্ছে।
এবং জনের পিছু করতে করতে সে এখানে এসে পৌঁছেছে। অ্যাকচুয়ালি সে জনের ব্যাপারে অনেক কিছু রিসার্চ করেছে। জন কোথায় যায়, কার কার সাথে তার কানেকশন রয়েছে সে ব্যাপারে সে ভালোই জানে এবং সে সরাসরি মার্কুইসকে ফোন করে। সে জনের ঠিকানা বলে দেয়, তবে মার্কুইস তখন ডবল গেম খেলে বসে। তোমাকে তখনই টাকা দেওয়া হবে যখন তুমি জনকে হত্যা করবে। কিন্তু প্রথমে তাদের চুক্তি এরকম হয়েছিল না। প্রথমে তাদের ডিল ছিল জাস্ট জন কোথায় আছে সেটা বলে দিবে। যাই হোক, সেই রাজকর্মাতে জনের চরম অতিথি আপ্যায়ন হচ্ছে। ক্যাপি এত খুবই রেগে আছে যে জনের কারণে তার পিতা মারা গেছে, কিন্তু জন এটাকে ঠিক করে দিতে পারবে। তাদের দুজনের কমন শত্রু হচ্ছে সেই হাই টেবিল। একই সাথে যে তার পিতাকে হত্যা করেছে, জন তাকে হত্যা করবে। জন যদি এটা করে দিতে পারে, তখনই রাজকারমা এটা ভেবে দেখবে যে তারা জনকে পুনরায় মেনে নিবে কি নিবে না। সেই কারণে জন চলে যায় তার মিশনটা করতে, অর্থাৎ তিলা হারকার নামক সেই জার্মান মগ বসকে হত্যা করতে। ওয়েল, এই মানুষটাকে প্রোটেক্ট করেছেন অভিনেতা কডাস্ট্রি, একজন অ্যাকশন স্টার। মেকআপে তাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা হয়েছে। তবে জন সেখানে একা ছিল না, এম সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে মিস্টার নোবরি সেও সেখানে উপস্থিত ছিল এবং সেখানে উপস্থিত তিনজনই জনকে হত্যা করতে চায়। তবে এখানে একটা জিনিস দেখার রয়েছে, কেন তাকে মিশন দেওয়া হয়েছে যে জনকে হত্যা করার জন্য, তবে সে চাইবে না জনকে অন্য কেউ হত্যা করুক। অন্যদিকে মিস্টার নোবরি সেও টাকার জন্য এগুলো করছে, তাই সেও চাইবে না যে অন্য কেউ জনকে হত্যা করুক। তারপর আসে কিলা হারকেন, ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তার হাব ভাব দেখেই তাকে একটা ভিলেন মনে হচ্ছে। যাই হোক, সে সেখানে এক টাইপের পোকার কার্ডের গেম খেলে। যদিও সে চিট করে, সে ব্যাপারটা জন আর কেন দুজনেই বুঝতে পেরেছে। অবশেষে সে জনকে যখন হত্যা করার চেষ্টা করে, তখন জন পাল্টা হামলা করে দেয়। সেই সম্পূর্ণ স্থানটা একটা ক্লাব যেখানে লেগে যায় ফাইট। সেই কিলার হারকার প্রথমে জনকে দেখে পালাচ্ছিল, পরে পালানোর রাস্তা যখন সে না দেখতে পায়, তখন সে ডিসাইড করে জনের সাথে সে লড়বে। এবং সে দুর্দান্ত ফাইট করতেও জানে। জনকে সে খুব পিটায় প্রথমে, তবে অবশেষে জন তাকে উপর থেকে ফেলেও হত্যা করে ফেলে। তারপর জন সেই মানুষটার একটা সোনালি দাঁত বের করে নেয়। জনের তো প্রমাণ আনতে হবে যে সেই ক্লাটাকে সে হত্যা করেছে। অন্যদিকে কেন এবং মিস্টার নোবডি তারা দুজনেই কিন্তু জনকে সাহায্য করেছে। মিস্টার নোবডির সাথে তার একটা প্রিয় কুকুর ছিল, যেটা ছিল একটা বেলজিয়াম মেলিনুস। তৃতীয় পার্টেও আমরা এরকম একটা কুকুরকে দেখেছিলাম। সো সেই কুকুরটাকেও মেনশন করতে হয়, কারণ গোটা সিনেমাতে সেই কুকুরটারও কিছু দুর্দান্ত সিন রয়েছে। অবশেষে জন তার মিশনটা কমপ্লিট করেছে এবং সেই রাজকারমাতে তার স্থান হয়ে যায়। সেই পরিবারের সে একজন সদস্য হয়ে যায়। তারা জনকে এখন সম্পূর্ণ সাপোর্ট করবে, আর সেই কারণে উইনস্টন চলে যায় মার্কুইসের সাথে সাক্ষাৎ করতে। উইনস্টন মার্কুইসকে জানায় যে জন তাকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করেছে এবং তাকে এটা গ্রহণ করতেই হবে। হাই টেবিলের পৌরাণিক নিয়ম যেটা কেউ ভঙ্গ করতে পারবে না। এবং মার্কুইসের মুখে আমার একটা কথা শুনি, সে জানায় যে পুরনো নিয়ম, পুরনো কায়দা কতদিন আর থাকবে, এখন এগুলোকে চেঞ্জ করার সময় এসে গেছে। আসলে এই মার্কুইস যারা যারা শত শত বছর ধরে হাই টেবিলের দাসত্ব মেনে চলতো, তারা এখন সেই হাই টেবিলের নিয়ম কানুন চেঞ্জ করার চেষ্টা করছে। আসলে ক্ষমতা পাওয়ার পর মানুষ কত কিছুই না করে। তবে উইনস্টন মার্কুইসকে এমনভাবে চ্যালেঞ্জটা দিয়েছে, সে নাও করতে পারবে না। যদি সে না বলে তাহলে তো সবাই তাকে ভীতু বলবে। নাই, জন যদি এই ডুয়েলে জিতে যায় তাহলে সে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে এবং একই সাথে উইনস্টনকেও তার পুরনো পথ ফিরে দেওয়া হবে। একই সাথে নিউ ইয়র্ক কন্টিনেন্টাল হোটেলটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে হবে। তবে জন যদি হেরে যায় তাহলে শুধু জনের একার না, উইনস্টনেরও জীবন যাবে। এবং পরের দিন জন মার্কুইসের সাথে সাক্ষাৎ করে। এখন ডিসাইড হবে যে এই ডুয়েলটা কিভাবে হবে। দুজনে লড়বে, কিন্তু কিভাবে? বন্দুকের লড়াই নাকি তলোয়ারের লড়াই? এবং এটাকেও ডিসাইড করা হয় এক টাইপের কার্ড গেমের মাধ্যমে। জন তো চাইছিল সেই মুহূর্তে লড়া, তবে সেটা আর হয় না। আগামীকাল ঠিক ভোরবেলায় তাদের দুজনের মধ্যে ডুয়েল হবে, বন্দুকের লড়াই হবে এবং তবে মার্কুইসের প্রতিনিধি হয়ে লড়াই করবে কেইন। মানে সত্যি মার্কুইস যে এতটা ভীতু, সে লড়াই করতে চাচ্ছে না, বরং কেইনকে তার পরিবর্তে এগিয়ে দেয়। কেইন জানায় যে এই লড়াইটা তো তার না, এই ডুয়েলটা তো লড়ার কথা মার্কুইসের। তবে সেখানে মার্কুইস জানায় যে তুমি যদি না শোনো আমার কথা, তাহলে আমরা তোমার মেয়েকে হত্যা করে দেব। কেইনের হাতে আর কোনো রাস্তা নেই। সে আর জন, যারা পুরনো একজন বন্ধু, তারা ফাইনালি একটা চার্চে মিট করে। জন মাঝে মাঝে যায়, একটা মোমবাতি লাগায়, তার স্ত্রীর কথা মনে করে। সে তার স্ত্রীর কথাই মনে করে বেঁচে রয়েছে এবং সে কেইনকে একটা গুড বাই জানায়, কারণ আগামীকাল তাদের মধ্যে লড়াই হবে। তাদের দুজনের মধ্যে হয়তো একজনই বাঁচবে। অন্যদিকে জন চলে যায় তার বন্ধু বৌরি কিংয়ের কাছে, যে জনের জন্য নতুন একটা স্যুট এনেছে, সম্পূর্ণ কেবলার দিয়ে তৈরি, অর্থাৎ বুলেট প্রুফ, এবং সাথে বন্দুকেরও ব্যবস্থা করে দিয়েছে সে, কারণ জনকে এখন লড়তে হবে। আসলে যেমনটা জানেন, জনকে লড়তে হবে সেই ডুয়েলটা পরের দিন ভোরবেলায়।
তবে এই মাঝখানের সময়টা কোনোভাবে জনকে তো জ্যান্ত থাকতে হবে, এবং মার্কুইস এই প্ল্যানটাই তো করেছে যে জনকে সময় মতন সেই স্থানে যেখানে ডুয়েলটা লড়া হবে সেখানে পৌঁছাতে দিবে না, এবং জনের যদি লেট হয়ে যায় তবে হিসেব মতো জন হেরে যাবে। জনের উপরে ওপেন কন্ট্যাক্ট রাখা হয়, যেটা 26 মিলিয়নের ওপেন, অর্থাৎ গোটা শহর গোটা দেশের মানুষগুলো পাগল হয়ে যাবে জনকে হত্যা করার। যে জনকে হত্যা করবে সেই টাকা পাবে। উইনস্টন এবং বৌরি কিং জনকে তার গন্তব্যস্থল অবধি পৌঁছে দিয়ে আসে। তারা জনের সাথে থাকলে তারাও মারা যেতে পারে। সেখানে আলোচনা করছে যে প্রত্যেকে তার কবরে কি কি লিখবে সেই কবরের উপরে থাকা সেই স্টোনস্টোনে। জন সেখানে জানায় যে সে লিখবে এই লাভিং হাজবেন্ড, কারণ সে তার স্ত্রীকে সত্যি ভালোবাসত এবং এই সব কিছু তার স্ত্রীর জন্যই সে করছে। এবং জন বেরিয়ে পড়ে তার শেষ যুদ্ধে। জন বর্তমানে রয়েছে প্যারিসে রাস্তায়, এবং মানুষেরা তাকে দেখে নিয়েছে। বিপদ এখন তার চারিদিকে। মানে বুঝতেই পেরেছেন যে একটা মানুষের উপর ওপেন কন্ট্যাক্ট রাখা হয়েছে 26 মিলিয়নের, আর কেই বা সেই টাকাটা নিতে চাইবে না। বিভিন্ন কিলাররা বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়েছে এবং সেই রাস্তার উপরে লেগে যায় লড়াই। আর সত্যি যারা যারা থিয়েটারে এই সিনেমাটি দেখেছেন তারা এই সিনের সাক্ষী হতে পেরেছেন। সেই বিজি রোড, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে এবং সেখানে জনের সাথে সবার লড়াই হচ্ছে। দুর্দান্ত একটা সিকোয়েন্স। জেরি নামক সেই গুন্ডাটার সাথেও জনের ফাইট হয়, যদিও জেরি খুব দুর্দান্ত ফাইট করতে জানে। তবে জনের এখন মেইন কাজটা হচ্ছে সময় মতন সেই স্থানে পৌঁছানো যেখানে ডুয়েলটা হবে। 1 সেকেন্ডও সে ব্যয় করতে পারবে না। জন ফাইট করতে করতে একটা চার্চে গিয়ে পৌঁছায়। অন্যদিকে মিস্টার নোবডি সে কিন্তু জনের পিছু করেই যাচ্ছে। অবশেষে মার্কুইজ সে দেখতে পাচ্ছে যে জনকে কেউ আটকাতে পারছে না, তাই সে মিস্টার নোবডির কথা মতন জনের মাথার দাম বাড়িয়ে দেয়। দাম রাখা হয় 40 মিলিয়নের, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। এবার মিস্টার নোবডি জনকে হত্যা করতে পারবে, কারণ এই টাকাটা তার কাছে এখন ঠিক আছে। তবে সেই চার্চে আমরা একখানা আইকনিক সিন দেখতে পাই। মানে গোটা সিনেমার হিস্ট্রিতে আমি এতদিন ধরে এত অ্যাকশন সিনেমা দেখেছি, কিন্তু এইরকম সিন আমি দেখিনি। বাই দ্য ওয়ে, জনের হাতে ছিল একটা শটগান যেটা ইনসেন্ডারের রাউন্ড শুট করে। জন এটা দিয়ে এনিমিদের মারতে মারতে এগোচ্ছে এবং সম্পূর্ণ সিঙ্গেল টেকে শটটা নেওয়া হয়েছে উপর থেকে। একদম টপ ক্লাস ভিউ, একদম টপ ডাউন ভিউ, যেটা দেখার মতন। যদিও পরিচালক চ্যাট স্টাইল কি, বাই দ্য ওয়ে নামে চ্যাট রয়েছে, তার সিনগুলো চ্যাট তো হবেই। সো তিনি মেনশন করেছে যে এই সম্পূর্ণ সিনটা তিনি একটা ভিডিও গেম যেটার নাম হচ্ছে হংকং ম্যাসাকার, সেটা থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছেন। সো জন লড়তে লড়তে ফাইনালি মিস্টার নোবরের মুখোমুখি হয়। অন্যদিকে সেই জেরি নামক গুন্ডাটাও সেখানে গিয়ে পৌঁছেছে। মিস্টার নোবরের যে কুকুরটা ছিল সেটা তখন জেরিকে কামড়ানোর চেষ্টা করে। জেরি সেখানে সেই কুকুরটাকে হত্যা করার চেষ্টা করে, তবে তখন জন সেই কুকুরটাকে বাঁচিয়ে দেয়। আর এই একটা কারণে সেই মিস্টার নোবডি জনকে আর হত্যা করে না, মানে জনের গায়ে আর গুলি চালায় না, কারণ জন তার কুকুরটাকে বাঁচিয়েছে। জন সেই স্থান থেকে বেরোয় এবং সে তার গন্তব্যস্থলের অনেকটাই কাছে এসে পড়েছে। তবে তার সামনে একটা লম্বা সিঁড়ি রয়েছে, প্রায় 200টার বেশি সিঁড়ি তাকে পার করতে হবে। এখানেই শুরু হয়ে যায় চরম লড়াই। জন সবাইকে মারতে মারতে সেই সিঁড়ি ধরে উপরে উঠছে, তবে অবশেষে জেরি আবার সেখানে চলে আসে, যে জনকে লাথি মেরে উঁচু সেই সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। সত্যি এই সিনটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল যে জন এত কষ্ট করে উপর পর্যন্ত উঠল, কিন্তু আবার সে সেই নিচেই পড়ে গেল। সময় প্রায় শেষ হয়ে এসেছে। মার্কুইসের মনে তো হাসি যে জন সময় মতো হয়তো পৌঁছাতে পারবে না, তবে সময় মতন কেন চলে আসে জনকে সাহায্য করার জন্য। আর কি, তারা দুজন সেই গুন্ডাগুলোর সাথে লড়তে লড়তে সেই সিঁড়ির উপরে গিয়ে পৌঁছায়। অবশেষে জেরি চলে আসে, যাকে সে মিস্টার নোবডি হত্যা করে, কারণ মিস্টার নোবডির কুকুরটাকে হত্যা করার চেষ্টা করেছিল। জেরি মারা যায়, তবে সেই কুকুরটা জেরির মুখে হিসু করে দেয়। অবশেষে জন সেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছে ঠিক সময় শেষ হওয়ার আগেই। এখন কিং এবং তার মধ্যে একটা ডুয়েল হবে। তাদের দুজনেরই হাতে একটা করে আইকনিক বন্দুক দিয়ে দেওয়া হয়। নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা একই অপরের গায়ে গুলি চালাবে। এরকম করেই একটা করে রাউন্ড শেষ হবে এবং তারা 10 পা করে সামনে এগোবে। সেটাই হয়, এই রাউন্ডগুলো হতে থাকে। জনের গায়ে গুলি লাগছে, কেনের গায়ে গুলি লাগছে, তার শর্তেও তারা খেলছে। অবশেষে চলে আসে তৃতীয় রাউন্ড, যে রাউন্ডে কেন সরাসরি জনের পেটে একটা গুলি চালিয়ে দেয় এবং জন মাটিতে লুটিয়ে পড়ে। চতুর্থ রাউন্ডের জন্য জন প্রস্তুত ছিল না, কারণ সে আর চলতে পারছে না। এবং চতুর্থ রাউন্ডে মার্কুইজ চলে আসে, এনের হাতে থেকে বন্দুকটা নিয়ে নেয়। সে জানে যে চতুর্থ রাউন্ড সেই খেলবে, সে নিজেই জনকে গুলি মেরে হত্যা করবে। মার্কুইজ যে এতটা বোকা সেটা কেউ কল্পনাও করতে পারেনি। সে তৃতীয় রাউন্ডে জন আসলে গুলিই চালায়নি, তার বন্দুকের মধ্যে অলরেডি গুলি ছিল, আর এইটারই সুযোগ জন নিয়ে নেয়। সে সরাসরি মার্কুইজের মাথায় গুলি মেরে তাকে হত্যা করে দেয় এবং সে ডুয়েল সেখানেই শেষ হয়ে যায়।
জন জিতে গেছে এবং ফাইনালি সে স্বাধীন। সে যেটা চেয়েছিল সেটাই সে পেয়ে গেছে। চুক্তি অনুযায়ী উইনস্টন তার পথটা আবার ফিরে পায় এবং সে কন্টিনেন্টাল হোটেলটাকে সেই হাই টেবিলের টাকায় ঠিক করে দেওয়া হবে। কেইন সেও সম্পূর্ণ স্বাধীন এবং তার মেয়েও এখন নিরাপদ। অপরদিকে জন সে তো স্বাধীনতা পেল, তবে তাকে একটা বড় দাম তো চোকাতে হয়েছে। সেই গুলিটা তার পেটে লেগেছে আর এটাই তার শেষ। এবং অ্যাকচুয়ালি আমারও মনে হয় জনের একটা ঘুম প্রয়োজন ছিল। সেই প্রথম পার্ট থেকে মানুষটাকে অ্যাক্টিভ দেখেছি, সে বিশ্রাম পায়নি এবং তার একটা আলটিমেট বিশ্রাম প্রয়োজন ছিল এবং এর থেকে আর বেশি কিছু হতে পারে না। জন যতদিন জ্যান্ত থাকবে এটাই তাকে করে যেতে হবে এবং এটাই তার নিয়তি। তাকে বন্দুক চালিয়েই যেতে হবে। তাকে যদি সত্যিই স্বাধীন হতে হয়, তাকে যদি সত্যিই বিশ্রাম নিতে হয়, তাহলে তাকে মরতেই হতো। এবং ফাইনালি সে তার শান্তিটাকে ফিরে পেয়েছে। তারপর আমরা উইনস্টন এবং গৌরি কিংকে দেখতে পাই, যারা জনের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। জনকে তার স্ত্রীর পাশেই কবর দেওয়া হয়েছে এবং জনের টমস্টোনের মধ্যে লেখা হয়েছে যে লাভিং হাজবেন্ড, যেটা জন চেয়েছিল। আফটার অল এত কিছু তো তার স্ত্রীর জন্য করেছিল। যদিও জনের সম্পূর্ণ মৃত্যুটা এখানে দেখানো হয়নি, আমি জানি না ভবিষ্যতে এটার কোনো টুইস্ট আনবে কিনা, তবে আমার এটাকে বেস্ট এন্ডিং মনে হয়েছে যে বিকজ জনের একটা আলটিমেট রেস্টের দরকার ছিল। আফটার অল সিনেমার নাম জন উইক, এই চরিত্রটারও একটা শেষ প্রয়োজন। জন যে রাস্তায় নেমেছিল, যে পথে চলেছিল, সেই রাস্তাটা তার মৃত্যুর দ্বারাই শেষ হতো। আর এখানেই জন উইকের চ্যাপ্টার 4টা শেষ হয়। তবে সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিন আমরা দেখতে পাই যে কেনকে ফাইনালি তার মেয়ের কাছে চলে যায় তার মেয়েকে দেখার জন্য। আমরা দেখেছিলাম যে তার মেয়ে একটা স্ট্রিট পারফর্মার, তবে অন্যদিকে আরেকটা মেয়েও তো তার পিতাকে হারিয়েছে। সেটা হচ্ছে আকিরা নামক সেই মেয়েটা। মনে আছে তো যে কেইন সেই কোজিকে হত্যা করেছিল এবং আকিরা তার পিতার মৃত্যুর বদলায় তো সেখানে নিতে এসেছে। তার হাতে একটা ছুরি দেখতে পাই এবং সেই সিনেমাটা সেখানেই শেষ হয়। এরপরে কি হবে সেটার জন্য না হয় আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়াও এর স্পিন অফ সিরিজও রয়েছে এবং এই সিনেমায় মিস্টার নোবলি নামক ক্যারেক্টারটাকে রাখার আসলে মানেটাই বাকি, সেটাও আমার জানা বাকি রয়েছে। জাস্ট সময়ের অপেক্ষা। এবং আপনি যদি এই সিনেমাটা আসলেই না দেখে থাকেন তাহলে ভাই আপনি অনেক বড় কিছু মিস করেছেন। যাই হোক, এই ছিল আমার জন উইক চ্যাপ্টার 4-এর এক্সপ্লেনেশন। আই হোপ আপনারা এনজয় করেছেন। আমি ছোট ছোট বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যদি কিছু বাদ পড়ে যায় বা যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিও আপাতত এইটুকুই। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।